আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যার যার নিজেদের বাড়িতে নিরাপদে অবস্থান করছো। আমাদের তো বেশি ঘোরাঘুরি করার সময় এখন না, আমরা একটু বাড়িতে থাকাই চেষ্টা করব যতটা সম্ভব। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়াটাই ভালো, যতটা নিজেদের নিরাপদ রাখা যায়। আচ্ছা, আজকে তাহলে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র। আমরা ফিনান্সের অনেকগুলো চ্যাপ্টার কিন্তু পড়ে ফেলেছি, আমরা শেষ করেছি। আমরা এখন সপ্তম অধ্যায়ে আছি। আমাদের আজকে তোমরা নিশ্চয়ই টপিকটা দেখে ফেলেছো যে আমাদের আজকের বিষয়টা হলো মূলধনের ব্যয়, সপ্তম অধ্যায়। মানে আমাদের তো আসলে চ্যাপ্টার আছেই হলো 9টা, তাই না? 9টার ভিতরে আমরা এখন সপ্তম অধ্যায়ে আছি। আমাদের আমার যে সাথে আরেকজন যে পড়ান আশিক স্যার, তিনি তো অষ্টম অধ্যায় শুরু করবেন। তাহলে কিন্তু আর মাত্র একটা চ্যাপ্টার থাকবে, তাহলে আমাদের প্রায় শেষের দিকে। আমরা ফিনান্স সম্পর্কে এখন বেশ ভালো একটা ধারণা আমাদের নিশ্চয়ই হয়ে গেছে। আমরা ফিনান্স সম্পর্কে এখন ভালোই জানি, এবং আর্থিক বিশ্লেষক যদি আমরা হতে চাই, মানে ভবিষ্যতে যদি হতে চাই কি না, সেটা কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো না। যার যতটুকু ভালো লাগলো ফিনান্সটা পড়ে যার যতটুকু ভালো লাগলো। কিছু কিছু বিষয় আছে একটু জটিল, কিন্তু জটিল জিনিস না থাকলে চ্যালেঞ্জ কোথায় বলো? একদম পড়াশোনার মধ্যে যদি কোনো কঠিন কিছু না থাকে, কিছু বোঝার কিছু না থাকে, তাহলে আর আমাদের চ্যালেঞ্জ কোথায়? আমরা নতুন কিছু শিখবো, নতুন কিছু শিখতে আমাদের বুদ্ধি খাটাতে হবে, তাহলেই তো চ্যালেঞ্জ, তাই না? তাহলে আমি আশা করছি তোমাদের ফিনান্সের সাবজেক্টটা ভালো লাগছে। তোমাদের মানে কেমন লাগছে সেটা আমাকে জানাবে। আর আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, মূলধনের ব্যয়। নিঃসন্দেহে আমাদের বিগত যে চ্যাপ্টারগুলো আমরা লাস্ট যে কয়েকটা চ্যাপ্টার করেছি, সেই যে ধারণাগুলো আমরা পেয়েছি, সেগুলো আমরা এখানে অনেকটাই কাজে লাগাতে পারবো। তাহলে আমাদের চ্যাপ্টার হলো মূলধনের ব্যয়। তাহলে শুরুতে আমি যেটা করি, প্রতি ক্লাসে যে বিগত মানে লাস্ট যে ক্লাসটা ছিল, সেই ক্লাসের কিছু যে প্রশ্নগুলো তোমাদের ছিল সেগুলো আমি একটু বলে দিই। যদিও আমাদের অন্য চ্যাপ্টার, তাও আমি একটু বলে দিচ্ছি। যথারীতি আকিবেরই প্রশ্ন ছিল একটা, যে সে বলছিল যে আমরা যে বহন ব্যয় এবং ফরমাইশ ব্যয় নিয়ে কথা বলছিলাম, তার প্রশ্ন ছিল যে সংজ্ঞায় কেন বহন ব্যয় এবং ফরমাইশ ব্যয় সর্বনিম্ন বলা আছে, যে যে বিন্দুতে সর্বনিম্ন সেখানে ইওকিউ হবে। আমার ধারণা সংজ্ঞা এভাবে বলা নাই, সংজ্ঞা এভাবে আসলে বলা থাকতেই পারে না। কারণ তোমার এই সর্বনিম্ন যে বিন্দু, সেটা যদি ফরমাইশ ব্যয়ের জন্য সর্বনিম্ন হয়, তাহলে কিন্তু বহন ব্যয়ের জন্য সেটা সর্বোচ্চ বিন্দু হবে। আবার বহন ব্যয়ের জন্য যদি সর্বনিম্ন হয়, সেটা ফরমাইশের জন্য কিন্তু সর্বোচ্চ বিন্দু হবে। তাহলে এক বিন্দুতে দুটো কস্টই সর্বনিম্ন হবে, এটা হওয়ার কথা না। হ্যাঁ, সংজ্ঞায় তুমি আরেকটু ভালো করে পড়বে। আমি একটু বলে দিচ্ছি যে আমরা সেই যে উদাহরণটা আমরা বলছিলাম, আমাদের কি ছিল, 12,000 একক, তাই না? 12,000 এককের একটা উদাহরণ আমরা বলেছিলাম। তাহলে আমার এ যদি হয় 12,000 একক, এবং আমার ইওকিউ যদি হয়, দেখো ইওকিউ যদি 12,000ই হয়, ইওকিউ আমি 12,000 যদি ধরি, হ্যাঁ, আমি 12,000 একবারে ফরমাইশ করব, তাহলে আমার যে নাম্বার অফ অর্ডার বা ফরমাইশের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কত হবে? 1 হবে, তাই না? আমার যে ফরমাইশের সংখ্যা, সেই সংখ্যাটা 1 হবে। এবং ফরমাইশের সংখ্যা 1 হলে মনে করো যে অর্ডারিং যে কস্টটা আছে, সেই কস্টটা পার অর্ডারে বলেছে 100 টাকা। তাহলে আমার যে টোটাল যে অর্ডারিং কস্ট, এটা কত হবে? 1 ইন্টু 100, তার মানে দেখো 100 টাকা। তাহলে এটা হলো সর্বনিম্ন বিন্দু, হলো কিন্তু অর্ডারিং কস্টের সর্বনিম্ন বিন্দু হলো। তাহলে যেখানে অর্ডারিং কস্ট সর্বনিম্ন হলো, বা যেখানে আমাদের ফরমাইশ ব্যয় সর্বনিম্ন হলো, সেখানে কিন্তু বহন ব্যয়টা সর্বোচ্চ। কেন? কারণ হলো আমাদের টোটাল যে ক্যারিং কস্ট যে আমরা বলছি, বা বহন ব্যয়, সেটা কি, সেটা সূত্রটা কি? সেটা হলো ইওকিউকে আমি ডিভাইডেড বাই করছি 2 দিয়ে। এখন মনে করো যে পার ইউনিটে ক্যারিং কস্ট বলে দিচ্ছে 2 টাকা ধরে নিলাম আমরা। তাহলে এই যে আমি 2 দিয়ে গুণ করলে আমার এই যে 12,000 টাকা, এটা কিন্তু ক্যারিং কস্ট। তাহলে যেখানে আমার অর্ডারিং কস্ট সর্বনিম্ন, সেখানে কিন্তু আমার ক্যারিং কস্ট সর্বোচ্চ, ঠিক আছে? আবার যদি উল্টা ধরলে আমি যদি এখানে ইওকিউকে 12,000 ধরেছি, আমি যদি ইওকিউকে আমি ধরি হলো 1, মনে করো 1 একক করে আমি অর্ডার করব, তাহলে আমার নাম্বার অফ অর্ডার কত হবে? নাম্বার অফ অর্ডার হয়ে যাবে 12,000, ঠিক আছে? কারণ আমি 1 ইউনিট করে তো অর্ডার করছি। তাহলে এখানে আমার যে অর্ডারিং কস্ট, এটা কি হবে? 12,000 নাম্বার অফ
এটার সাথে 100, তাহলে 12,000 1 2 3 1 2, মানে এই দেখো এটা আমার সর্বোচ্চ অর্ডারিং কস্ট। কিন্তু এই বিন্দুতে আমার টোটাল ক্যারিং কস্ট দেখো কত, খুবই কম। তার মানে 1, কারণ 1 তো মানে তুমি 1 ইউনিট করে করে অর্ডার করছো, তো তাহলে 1/2 ভাগ করলে কত হয়, 1। তাহলে বোঝা গেছে যে যেই বিন্দুতে তুমি অর্ডারিং কস্টটা সর্বনিম্ন টোটাল, ঠিক আছে, মানে যেটা তোমার ফরমাইশ ব্যয়, ঠিক সেই বিন্দুতে কিন্তু ক্যারিং কস্ট সর্বোচ্চ। তাহলে এভাবে তোমার সংজ্ঞায় বলা থাকতে পারে না। আমার ধারণা তোমার সংজ্ঞা যেটা বলা আছে সেটা হলো মোট ব্যয় সর্বনিম্ন। আমার ধারণা না, আমাদের সংজ্ঞাটাই তাই। এখানে সংজ্ঞা যেটা বলা আছে সেটা হলো মোট ব্যয় সর্বনিম্ন। মোট ব্যয়টা কি? মোট ব্যয় মানে মোট মজুদের ব্যয়। মোট মজুদের ব্যয়, মোট ব্যয়টা তৈরি হয় কি দিয়ে? আমাদের টোটাল অর্ডারিং কস্ট এবং টোটাল ক্যারিং কস্ট, মানে বহন ব্যয় এবং ফরমাইশ ব্যয়। মোট বহন ব্যয় এবং মোট ফরমাইশ ব্যয় মিলেই কিন্তু আমাদের কি তৈরি হয়? আমাদের এই মোট ব্যয়টা তৈরি হয়। তাহলে মোট ব্যয় যেখানে সর্বনিম্ন, এটা না যে বহন ব্যয় বা ফরমাইশ ব্যয় সর্বনিম্ন, এটা হতে পারে না, এটা কোনো বইতে লেখা থাকতে পারে না, ঠিক আছে। তাহলে আমার ধারণা তোমার এখন এটা ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো বইতে লেখা থাকে আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দেবে, আমি একটু দেখবো কোন বইতে লেখা আছে। আচ্ছা, তাহলে আমি আরও কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো কিন্তু আমাদের ফিনান্সের সাথে রিলেটেড না, যার কারণে আমি সেগুলো আনসার করছি না। আমাদের টপিকের সাথে রিলেটেড হতে হবে। প্রশ্ন যাই করো সেটা আমরা যেটা পড়াচ্ছি ফিনান্সের সাথে রিলেটেড, তো আরও অনেক প্রশ্ন আছে। সেটা বলতে গেলেও কিন্তু অনেক সময় আমরা অনেকটা বাইরে চলে যাই, সিলেবাসের অনেক বাইরে, ধারণার অনেক বাইরে, অনেক কিছু চলে আসে। আমরা চেষ্টা করব যে আমাদের যে টপিকটা আমি পড়াচ্ছি তার সাথে রিলেটেড প্রশ্নটা করো, হ্যাঁ। আর এই আমাদের যে চ্যাপ্টারটা স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়নের যে চ্যাপ্টারটা, এটা নিয়ে অনেক কনফিউশন হতেই পারে, তৈরি হতেই পারে। তোমরা এটা পড়বে, যে ক্লাসগুলো আমি অলরেডি নিয়েছি, 7টা ক্লাস না হয়েছে, সুতরাং এগুলো খুব ভালো করে দেখবে। তোমাদের এই অনলাইন ক্লাসে সবথেকে সুবিধা যেটা, সেটা হলো যে তোমরা বারবার ক্লাসটা দেখতে পারো। আগে যেটা ছিল, ছেলেরা ক্লাসে একবার টিচারের কথা শুনতো এবং তাকে ভালো করে একটা নোট রাখতে হতো। সেই নোট যদি ঠিকমতো না হতো তাহলে তারপরে কিন্তু সেটা আবার রিভিউ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা তো আছি, আমরা আনসার করি। কিন্তু তোমাদের সবথেকে সুবিধা হলো যে তোমরা এই ক্লাসগুলো বারবার দেখতে পারো। তাহলে তোমার কোনো কনফিউশন হলে আগে ক্লাসটা দেখো। ক্লাসে আমরা অনেক কথা বলি, হ্যাঁ, অনেক প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করি। ক্লাসটা দেখবে, ক্লাস দেখলে আমার ধারণা তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলোকে জমাবে। আমরা রিভিউ ক্লাস করব। আমাদের তো আর মানে মাত্র 3টা চ্যাপ্টার বাকি আছে, আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সিলেবাসটা। তারপরে আমরা রিভিউ ক্লাস করব, যেখানে রিভিউ ক্লাসগুলোতে আমরা বিভিন্ন তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করব, বা বিভিন্ন প্রশ্ন যেগুলো আছে আমাদের টেস্ট পেপারে যে প্রশ্ন থাকে বা বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে যার যেখানে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোকে নোট ডাউন করবে এবং এই প্রশ্নগুলোকে জমিয়ে রাখো। আমরা যখন আবার রিভিউ ক্লাস করব তখন যেই ক্লাসের টপিক সেই ক্লাসে বললে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হলো মূলধনের ব্যয়। আমরা কি করছি, আমরা কি জানতে চাই? আমরা মূলধনের ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল। এখন মূলধন কি? মূলধন কি? আমাদের ব্যবসার পুঁজি। আমরা একটা ব্যবসা শুরু করছি, ব্যবসাতে শুরু করতে কি হবে, কি লাগবে? আমি এখন একটা ফ্যাক্টরি বিল্ডিং করব, আমার মেশিনারিজ কিনতে হবে, আমার একটা ফ্যাক্টরি বিল্ডিং ভাড়া করব, অথবা আমি যদি তৈরি করি, যেভাবেই করি না কেন, আমার অন্যান্য আনুষঙ্গিক অনেক কিছু আছে যেগুলো আমাকে যেখানে আমার ব্যয় করতে হবে। তাহলে আমরা ব্যবসার শুরুতে আমাদের মেইন কিন্তু খরচ যেগুলো হয় সেগুলো আমাদের ফিক্সড অ্যাসেটে খরচগুলো হয়। আর আমরা চলতি মূলধনও আছে আমাদের, কিন্তু সেক্ষেত্রে সেগুলো আমাদের অপারেশনের সময় লাগছে। চলতি মূলধন এর বাইরে না, তবে আমরা যেগুলো সিজনাল মানে যেগুলো মৌসুমে লাগছে সেগুলো আমরা একটু এখান থেকে আলাদা রাখবো। আমি বলবো কখন আমি সেটাকে আমরা আইডেন্টিফাই করবো, সেটা আমি বলে দিব। তাহলে মূলধনটা কি? মূলধন হলো আমি যা নিয়ে ব্যবসা শুরু করছি, মূলধন আমি ব্যবসার পুঁজি নিয়ে শুরু করছি, সেটা আমার মূলধন। আমি একটা ব্যবসা শুরু করব, আমার একটা মেশিনারি কিনতে হবে, বা আমি একটা শোরুম করব, আমাকে একটা শোরুম ভাড়া করতে হবে, ওখানে কিছু ফার্নিচার লাগবে, কিছু ইন্টেরিয়র ডেকোরেশন লাগবে, আমি একজন কর্মী নিয়োগ করব, একজন সুপারভাইজার নিয়োগ করব। তাহলে এই যে ইত্যাদি যে প্রাথমিক যে আমি শুরু করলাম আমার এস্টাবলিশমেন্ট যে কস্টটা, তাহলে এই যে শুরু করলাম, তাহলে সেটা আমার ক্যাপিটাল। তাহলে আমরা ক্যাপিটালকে যদি ডিফাইন করি তাহলে আমরা বলি যে ফিনান্সিয়াল অ্যাসেটগুলোই ক্যাপিটাল।
তার অর্থটা কি, যে আমরা মূলধনটা সংগ্রহ করছি, মূলধনটা সংগ্রহ করে আমরা সেটা কোথায় বিনিয়োগ করছি, আমরা ফিনান্সিয়াল অ্যাসেটগুলো, যে আমাদের যে এই যে আমি বললাম যে আমাদের ফিক্সড অ্যাসেট, স্থায়ী যে সম্পদ আছে, এগুলো আছে, ক্যাশ আছে, তার সাথে আরও এগুলো আমাদের অ্যাসেটগুলো আছে, তাহলে সেখানে আমরা বিনিয়োগ করছি। এখন দেখো, আমরা যদি মূলধনের কথা বলি, আমরা মূলধন কোথা থেকে কীভাবে কালেকশন করি। তোমরা তো 6 নম্বর চ্যাপ্টার তোমাদের শেষ হয়ে গেছে, 6ষ্ঠ অধ্যায়ে আমাদের কি ছিল, দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে আমাদের আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যেও কিন্তু দেখেছি না, যে সেই আমরা লাস্ট যে ক্লাসটা ছিল ওখানে আমাদের একটা ম্যাচিং পলিসি ছিল, সমন্বয় নীতি ছিল। সেখানে আমরা কি বলেছি, যে যদি চলতি মূলধনের একটা অংশ কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে করা যেতে পারে। এটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আবার আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের এই যে দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে যেই উৎসগুলো আছে, অর্থায়নের যে উৎসগুলো আছে, সেই উৎসগুলোর মূলধনের ব্যয় আমরা অ্যাকচুয়ালি বের করতে চাই। ঠিক আছে, দীর্ঘমেয়াদী অর্থায়নের যেই সোর্সগুলো ছিল, সেই সোর্সগুলোর ব্যয় আমরা বের করব। আমরা মূলধনের ব্যয়ের মধ্যে আমরা অ্যাকচুয়ালি সেইগুলোকে আমরা কনসিডার করি বা বিবেচনা করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসলে দেখে নেই যে আমাদের মূলধনের আমাদের যে দীর্ঘমেয়াদী অর্থায়নের সোর্সগুলো কী ছিল। যেমন একটা কী ছিল, আমাদের দীর্ঘমেয়াদী ঋণ, না, আমাদের দীর্ঘমেয়াদী ঋণ, ঋণের অনেক নাম আছে। ঋণ আমরা ঋণ বলতে পারি, আমরা এটাকে ডিবেঞ্চার বলা যায়, ডিবেঞ্চার আছে, এটাকে ঋণপত্র, মানে ডিবেঞ্চার মানে ঋণপত্র অথবা বন্ড, বিভিন্ন নামে এটাকে আমরা নামকরণ করে থাকি। মেইন হলো এটা আমরা কি করছি, আমরা ঋণ গ্রহণ করছি, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহারের মাধ্যমে আমরা ঋণটা গ্রহণ করে থাকি। এটা আমাদের একটা অর্থায়নের উৎস। আরেকটা উৎস কি, আরেকটা উৎস হতে পারে, মনে করো আমাদের সাধারণ শেয়ার, সাধারণ বা যেটাকে আমরা ইকুইটি বলি, ইকুইটি শেয়ার। ঠিক আছে, আমাদের ইকুইটি শেয়ার এটা একটা। আরেকটা কি আছে, অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার। তাছাড়া আর কি হতে পারে, যেমন বলা হয় যে সংরক্ষিত মুনাফা। ঠিক আছে, রিটেইন আর্নিংস, আমাদের এটা হলো প্রেফারেন্স শেয়ার, না, রিটেইন আর্নিংস, রিটেইন আর্নিংস, এটা আমাদের প্রেফারেন্স শেয়ার। শেয়ার এটাকে আমরা বলি কমন অথবা ইকুইটিও বলা হয়, ইকুইটি শেয়ার, কমন স্টক বা ইকুইটি শেয়ারও বলা হয়। আর এটা তো আমরা বলছি যে ডিবেঞ্চার আমরা বলি সাধারণত, ডিবেঞ্চার অথবা ডেট বলা হয়, ডেট, ডিবেঞ্চার অথবা ডেট মানে ঋণ মূলধন। ঠিক আছে, তাহলে এভাবে আমরা আমাদের আমাদের অর্থায়নের যে উৎসগুলো আমরা দেখলাম, এটা সবই কিন্তু দীর্ঘমেয়াদী, তাই না? আমাদের এখানে আমি দীর্ঘমেয়াদী ঋণ লিখেছি, ঋণ আমাদের স্বল্পমেয়াদীও আছে, দীর্ঘমেয়াদীও আছে, আমরা দীর্ঘমেয়াদী ঋণ লিখেছি। তাহলে দেখো, এই যে আমি এই পাশ থেকে একটু ইংলিশগুলো মুছে দিচ্ছি। দেখো, আমাদের এই যে আমরা যে এই যে অর্থায়ন করলাম, আমাদের যে দীর্ঘমেয়াদী অর্থায়ন ঋণ থেকে করলাম, আমাদের সাধারণ শেয়ার থেকে মাধ্যমে করলাম, বা অগ্রাধিকার শেয়ার থেকে করলাম, অথবা আমাদের সংরক্ষিত মুনাফার মাধ্যমে করলাম, যেভাবেই করি না কেন, আমরা এটা কেন করেছি, আমরা বিনিয়োগ করার জন্য করেছি, তাই না? এখন মনে করো যে আমার বিনিয়োগ কি হতে পারে, আমি একটা ধরো সাইকেলের শোরুম করব, সাইকেলের একটা শোরুম করব, এটা একটা হতে পারে আমার অপশন, অনেক অপশন আমার সামনে, তাই না? অথবা আর কি হতে পারে, যেমন আমার কি হতে পারে, স্পোর্টসের জন্য স্পোর্টসের যে ইগুলো আছে, মেটেরিয়ালগুলো আছে, সরঞ্জামাদি আছে, সেগুলো আমি করতে পারি, এটা হতে পারে। আর আচ্ছা, তাছাড়া কি হতে পারে, যেমন আমার বুটিক শিল্প হতে পারে, বুটিকের একটা শোরুম করতে পারি আমি। অথবা আরেকটা তো আছেই, খুবই খুবই কি বলবো, লাভজনক, সেটা হলো কি চাল ডালের ব্যবসা, না, চাল ডাল পেঁয়াজ এগুলোর ব্যবসা। তাহলে এটা আমি করতে পারি, যে চাল ডাল পেঁয়াজ
এটার ব্যবসাও করা যায়। সব থেকে লাভজনক তো চাল ডালের ব্যবসা, না? যে কোনো সময় কোনো একটা ইস্যুতে দাম বাড়ায় ফেললেই হয়। সামনে তো রোজা আসছে, তাই না? রোজা আসছে, তাহলে রোজার মধ্যে কি কি জিনিসের দাম বাড়বে বলো তো? এটা আজকের প্রশ্ন। সামনে যে রোজা আসছে, রোজার মধ্যে কি কি জিনিসের দাম বাড়বে দেখি কে কে মানে সচেতন নাগরিক কয়জন জানে যে সামনে যে রোজা আসছে, রোজার মধ্যে এই যে আমাদের এই চাল ডাল আটা রসুন ময়দার মধ্যে কি কি দাম বাড়বে দেখি, বলো আমাকে, জানাও দেখি তোমরা কতটুকু বাজার সচেতন, দেখো কিনা। আমি একটা ক্লু ধরাই দিই, যেমন কাঁচামরিচের দাম বেড়ে যাবে, তাই না? তারপরে বেগুনের দাম বেড়ে যাবে। আমরা পেঁয়াজও খাই, তার জন্য কাঁচামরিচ, পেঁয়াজের জন্য যা লাগে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপরে তেল, তারপরে ধনেপাতা, এগুলোর দাম বাড়বে, তারপরে বেগুনের দাম বাড়বে। মানে মোট কথা হলো এই সময়গুলোতে যা যা কনজামশন হয় সেগুলোর দাম বাড়বে। এটা ঠিক না, এটা অবশ্যই ঠিক না, বরঞ্চ এগুলোর দাম আরও কমে আসা উচিত, তাই না? হ্যাঁ, খেজুরের দাম বাড়বে, হ্যাঁ রাইট, এই যে বলেছে আমাকে খেজুর। আর কি, আর কোনো আচ্ছা, স্ক্রিনটা কি একটু হয়ে গেছে নাকি, চ্যাপ্টার হয়ে গেছে? ওরা বলতেছে যে স্ক্রিনটা কেন চ্যাপ্টার দেখাচ্ছে, স্ক্রিনটা কি হয়ে গেছে নাকি দেখো। আচ্ছা, তাহলে আমরা কথা বলি। হ্যাঁ, খেজুরের দাম বাড়বে। খেজুর তো সব সিজনে ভালো মতো পাওয়াই যায় না, এই সিজনটাতে ভালো মতো পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন দেখো আমাদের অপশনগুলো, অনেকগুলো অপশন। হ্যাঁ, এখন আমি কোনটাতে, আমার সামনে অনেক অপশন, আমি অনেকগুলো করতে পারবো, অনেক জায়গায় বিনিয়োগ করতে পারবো। এখন আমি কোথায় করব? মনে করো যে এখন রিটার্ন যদি আমি মনে করি যে এখানে ধরো রিটার্ন হলো R1, এখানে রিটার্ন R2, এখানে রিটার্ন R3, এখানে রিটার্ন R4, ঠিক আছে? এরকমভাবে রিটার্ন আছে। এখন কথা হলো যে এই যে R1, R2, R3, R4, এখন এটাকে আমরা তো অবশ্যই রিটার্নগুলোকে কনসিডার করব যে আমাদের রিটার্ন কি। হ্যাঁ, ধনেপাতা, শসা, ঠিক আছে। আর কি, এটা কি লিখেছে বুঝতে পারছি না, পরে খেজুরের পরে কি আকিব কি লিখেছে বুঝতে পারছি না। পোড়া মোবিল কেন বাড়বে? আচ্ছা দেখো, পোড়া মোবিল বাড়বে কারণ জিলাপি ভাজার জন্য, না? ভেরি গুড, গুড সেন্স অফ হিউমার, গুড, ভেরি গুড। হ্যাঁ, পোড়া মোবিল দিয়ে তো সব যে মচমচা করে ভাজা, শোনা যায় যে মচমচা ভাজিটা হয় সেটা নাকি মোবিল ছাড়া হয় না। ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে রিটার্ন, আমরা তো ব্যবসা করব না, আমাদের সামনে তো অনেক অপশন। এখন আমরা কি করব? আমরা অবশ্যই কি করব, আমরা রিটার্নটাকে দেখবো যে কোথায় রিটার্নটা ভালো, কোথায় রিটার্নটা খারাপ, সেটা তো আমরা দেখবো। তাহলে এই যে R1, R2, R3, R4, এটার মধ্যে থেকে আমরা মনে করলাম যে R1 হলো সব থেকে ভালো, সাইকেলের ব্যবসা সব থেকে ভালো মনে করলাম, ঠিক আছে? তাহলে আমি R1কে অ্যাকসেপ্ট করলাম যে R1-এ আমি এই যা বিনিয়োগ আছে R1-এ বিনিয়োগ করব। এখন কথা হলো যে আমরা যে এই যে R1কে চুজ করলাম, এটা কি সঠিক হলো কিনা? এটা কি সঠিক হলো? শুধুমাত্র এই চারটা অপশনের মধ্যে যে বেটার রিটার্ন দিচ্ছে তাকেই বলছে যে সে বেস্ট, যারটা 1 নাম্বার র্যাঙ্কিং করেছে, যে 1 নাম্বারে আছে R1 সাইকেলের ব্যবসা। সুতরাং আমরা সবাই আমি কি করলাম যে আমরা সাইকেলে ইনভেস্ট করলাম। কিন্তু এখন কথা হলো যে শুধুমাত্র তুমি এই চারটা প্রজেক্টের যে রিটার্ন সেটা দেখে তুমি ডিসিশন নিয়েছো, তাহলে এটা সঠিক হয়েছে কিনা? সঠিক হয়নি। সঠিক হয়নি কেন? কারণ হলো এই রিটার্নের সাথে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, রিস্ক তো আছেই, রিটার্নের সাথে রিস্ককে আমরা কনসিডার করব। তার সাথে সাথে রিটার্নের একটা লেভেল থাকতে হবে, একটা মার্জিন আছে। তারপরে মানে ওই পর্যন্ত আমার রিটার্ন লাগবে, তারপরে তুমি দেখো কে ভালো কে খারাপ, ঠিক আছে? তুমি শুধুমাত্র এই চারটার মধ্যে কোনটা বেস্ট সেটা দেখলে হবে না, একটা মার্জিন আছে, একটা লেভেল আছে, সেই লেভেলের উপরে কোনটা ভালো কোনটা খারাপ তারপরে তোমাকে কনসিডার করতে হবে। তাহলে যে মার্জিন বা লেভেলের কথা বলছি সেটাই হলো কিন্তু আমাদের এই মূলধনের ব্যয়, ঠিক আছে? তাহলে আমরা এই যে মূলধনের যে ব্যয়, যে কস্ট অফ ক্যাপিটাল, এই কস্ট অফ ক্যাপিটালটা হলো আমাদের মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন, ঠিক আছে? আমাদের ন্যূনতম প্রত্যাশিত আয়, ঠিক আছে? ন্যূনতম প্রত্যাশিত আয়। তাহলে আমার এই যে মূলধনের ব্যয়কে আমার বিবেচনা করতে হবে। কেন বিবেচনা করতে হবে? কারণ তোমাকে মিনিমাম এতটুকু, তুমি যে রিটার্নের কথা বলছো R1, এটা ভালো, সাইকেলের ব্যবসা ভালো, কিন্তু আদৌ সেটা তোমার কস্ট অফ ক্যাপিটাল, মানে যাদের কাছ থেকে তুমি কিনেছো, পণ্যটা কিনলা, যাদের কাছ থেকে তুমি মূলধনটা সংগ্রহ করেছো, তাদেরকে তো তোমার কিছু দিতে হবে।
সেই বিনিময়টা তুমি দিতে পারবে কিনা, সেটা তো বড় ব্যাপার। তুমি যদি কস্ট অফ ক্যাপিটালকে যদি বেয়ার করতে না পারো, বহন করতে না পারো, তোমার এই যে রিটার্ন এসছে সেই রিটার্ন থেকে তোমার যে যেখান থেকে তুমি মূলধন সংগ্রহ করেছো, যারা তোমাকে মূলধন সরবরাহ করলো, তাদের যে চাহিদাটা ছিল, তাদের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা তুমি পূরণ করতে যদি না পারো, তাহলে তো তুমি ব্যবসাই করতে পারবে না, তাহলে ব্যবসা শুরুই করতে পারবে না। তাহলে এই যে আমরা এই ব্যবসাতে এই ব্যবসাগুলোতে বিনিয়োগ করব কি করব না, তার প্রথম আমাদের যেই প্যারামিটার, মানে প্রথম যেটা ডিটারমিনেন্ট, প্রথম যেটা আমাদের নির্ধারক, সেটা হলো কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের ব্যয়। মূলধনের ব্যয়, আমি এই যে যেখান থেকে মূলধন সংগ্রহ করেছি, সেই জায়গা থেকে মূলধনের জন্য আমাকে যে ব্যয়টা দিতে হবে, তাদের যে প্রত্যাশা পূরণ করতে হবে, সেই প্রত্যাশাটা আমি পূরণ করতে পারবো কিনা। তাহলে ন্যূনতম প্রত্যাশিত আয় মূলধন ব্যয়ের আরেকটা নাম। ঠিক আছে, মূলধন ব্যয়ের আরেকটা নাম হলো ন্যূনতম প্রত্যাশিত ব্যয়, প্রত্যাশিত আয়। তাহলে আমি এই যে বিনিয়োগটাকে আমি যখন কনসিডার করব, বিবেচনা করব, তাহলে আমি প্রথমে দেখছি কি, যে আমার এই বিনিয়োগগুলোর মধ্যে কোথা থেকে যে রিটার্নগুলো আছে, সেই রিটার্নগুলো এই কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি কিনা, মূলধনের ব্যয় থেকে বেশি কিনা, ন্যূনতম প্রত্যাশিত আয়ের থেকে বেশি কিনা। যখন সেটা ন্যূনতম প্রত্যাশিত আয় থেকে বেশি, তখনই সেগুলো আমার জন্য বিবেচনাধীন। আর যদি ন্যূনতম প্রত্যাশিত আয় থেকে বেশি না হয়, তাহলে সাথে সাথে ওটা বাদ, ওটার ব্যাপারে আমরা কনসিডারই করব না। হ্যাঁ, যখন আমার ন্যূনতম প্রত্যাশিত আয় থেকে আমার এই যে রিটার্নগুলো আসছে, সেই আয়টা বেশি, তখন আমরা দেখব যে তার ভিতর থেকে বেস্ট কোনটা। তাহলে শুধু যে এই চারটার মধ্যে আমরা বেস্ট চিন্তা করলাম, সেটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কস্ট অফ ক্যাপিটালকে আমরা চিন্তা করব যে আমার মূলধনের ব্যয়। এখন এই যে বারবার বলছি প্রত্যাশা প্রত্যাশা, কি প্রত্যাশা? এখন বলো এই মূলধনের যে এই যে এদের প্রত্যাশাটা কি? যেমন এই যে ঋণপত্র দীর্ঘমেয়াদী, এদের প্রত্যাশা হলো কি? সুদ। এরা একটা সুদ নেবে, একটা ইন্টারেস্ট নেবে, ইন্টারেস্ট গ্রহণ করবে। এখানে যতগুলো আমি টার্ম লিখেছি, ঋণ বলো, ঋণপত্র বলো, বন্ড বলো, ডিবেঞ্চার বলো, প্রত্যেকটা হলো আমাদের কুপন রেট দেওয়া থাকে বা আমাদের সুদের পরিমাণটা বলা থাকে। তাহলে যে আমাদেরকে মূলধন সরবরাহ করছে, তার প্রত্যাশা হলো সুদ। এখানে আমরা যদি সাধারণ শেয়ার, ইকুইটি শেয়ার বলি, তাহলে এই যে অগ্রাধিকার শেয়ার, এদের হলো কি? লভ্যাংশ। এদের প্রত্যাশা হলো লভ্যাংশ। ঠিক আছে, আমাদের সাধারণ শেয়ার এবং ইকুইটি শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার একটু ডিফারেন্ট হয়। লভ্যাংশের চেহারা অগ্রাধিকার শেয়ারের একরকম হবে, মানে এটা একটা পার্সেন্টেজ দেওয়া থাকে। আর সাধারণ শেয়ার, ইকুইটি শেয়ারে কোনো পার্সেন্টেজ নেই, এটা তাদের যেভাবে সে পাচ্ছে সেভাবেই করা হবে। আর আছে সংরক্ষিত মুনাফা বা সংরক্ষিত আয় আমরা বলি, আসলে রিটেন আর্নিংস তো মুনাফা না বলে আয়টাই বলি। এটা আসলে আয়ের একটা অংশ বা মুনাফার একটা অংশ সংরক্ষণ করে রাখছে। এখন এমনিতে আপাত দৃষ্টিতে দেখে তো মনে হচ্ছে যে সংরক্ষিত আয়ের কোনো নাই, কোনো কস্ট নাই, কারণ কোম্পানিতে ছিল, সেটাকে আমরা ব্যয় করছি, আমরা কোম্পানিকে কিছুই দিচ্ছি না। কিন্তু আসলে ব্যাপারটা তা না, এখানে একটা সুযোগ ব্যয় আছে না, এখানে একটা সুযোগ ব্যয় আছে। সুযোগ ব্যয়টা কিরকম? যে তুমি তো তোমার যে আয় হয়েছিল, সেই আয় থেকে তুমি কি করেছো, একটা অংশ লভ্যাংশ হিসেবে প্রদান করেছো, আর একটা অংশ তুমি সংরক্ষিত আয় হিসেবে রেখে দিয়েছো। তাহলে তুমি যদি এটাকে সংরক্ষিত আয় হিসেবে না রেখে শেয়ার হোল্ডারদের মাঝে এটাকে ডিস্ট্রিবিউট করতে, বিতরণ করতে, তাহলে তারা তো বিভিন্ন জায়গায় এটাকে বিনিয়োগ করতে পারতো। তাহলে সেখানে একটা অপরচুনিটি কস্ট আছে, সুযোগ ব্যয় আছে। সুযোগ ব্যয়টা আমরা জানি তো না, সুযোগ ব্যয় ডেফিনেশনটা। সুযোগ ব্যয়টা কখন বলা হয়? যে তুমি এই যে তোমার একটা প্রকল্পে তুমি বিনিয়োগ করছো, এটা বাদে আর অন্যান্য যে প্রকল্প ছিল, সেই প্রকল্প থেকে সর্বোত্তম যেটা, মানে নেক্সট বেস্ট পসিবল যেটা, ঠিক আছে, যেটা সর্বোত্তম ছিল, সেখান থেকে যে আয়টা হতে পারতো, সেটা তোমার গৃহীত প্রকল্পের জন্য ব্যয়। তাহলে আমি সংরক্ষিত আয়টা এক জায়গায় ইনভেস্টমেন্ট করলাম, আমাকে কোম্পানিকে কিছুই দিতে হচ্ছে না, কিন্তু এটার একটা সুযোগ ব্যয় আছে। এটা যদি শেয়ার হোল্ডারদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হতো, তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারতো, তাহলে সেখান থেকে যে আয়টা হতে পারতো, সেটাই হলো এখানকার সংরক্ষিত আয়ের জন্য ব্যয়। সাধারণত আমরা লভ্যাংশটাকে ধরে নিই এটার ব্যয়টা। তাহলে এই যে আমাদের এই যে ব্যয়গুলো, এই ব্যয়গুলোই কিন্তু একত্রিত করে আমরা এটাকে মূলধনের ব্যয় বলি। আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে ভার আরোপিত গড় মূলধনের ব্যয় পড়ব। সেখানে আমাদের কি হবে, কারণ আমাদের কোম্পানিতে আসলে শুধুমাত্র ঋণ মূলধন দিয়ে, অথবা শুধু শেয়ার মূলধন দিয়ে, অথবা শুধুমাত্র সংরক্ষিত আয় দিয়ে তো আমরা আমাদের পুঁজিটা তৈরি করি না। আমাদের মূলধনটা তৈরি হয় একটা কম্বিনেশন দিয়ে। কেন কম্বিনেশন দিয়ে তৈরি হয়, সেটাও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখো
কি হলো ঘটনাটা হলো যে এই যে আমরা যারা আমাদের মূলধন সরবরাহ করছে, তাহলে মূলধনের ব্যয় আমরা কাকে বলছি, যে এই যে মূলধন সরবরাহকারীদের যে ন্যূনতম প্রত্যাশা, তাদের যে প্রত্যাশিত আয়, ঠিক আছে, মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয় হলো কোম্পানির জন্য মূলধনের ব্যয়। তাহলে এখানে আমাদের যদি বলো ঋণ মূলধনের ব্যয় কি, তাহলে ঋণ মূলধনের জন্য যে ঋণদাতা যিনি, তার যে প্রত্যাশিত আয় সেটাই হলো ঋণ মূলধনের ব্যয়। আবার এই যে সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার হোল্ডারদের প্রত্যাশিত যে আয় সেটাই হলো কোম্পানির জন্য সাধারণ শেয়ার বা ইকুইটির ব্যয়। একইভাবে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে তাই, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যেটা প্রত্যাশিত আয় সেটাই হলো অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ারের মূলধনের ব্যয়, ঠিক আছে। আর আমাদের সংরক্ষিত আয়ের এটার জন্য একই কথা, সেই সুযোগ ব্যয়টা। তাহলে এই হলো আমাদের মূলধনের ব্যয়, যেটাকে আমি বলছি যে এটার আরেকটা নাম হলো ন্যূনতম প্রত্যাশিত হয়। আরেকটা নাম আছে, আরেকটা নামকে আমরা বলি ডিসকাউন্ট রেট। হ্যাঁ, ডিসকাউন্টিং রেট। তোমরা টাইম ভ্যালু অফ মানি পড়েছো, সেখানে একটা ডিসকাউন্ট রেট ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমরা দেখব যে ফার্মের যখন আমরা মূল্যায়ন করি, আমরা যখন বন্ডের মূল্যায়ন করি বা শেয়ারের, ফার্মের মূল্যায়ন মানে হলো বন্ড বা শেয়ারের মূল্যায়ন। তাহলে এগুলোকে যখন মূল্যায়ন করি, আমরা যখন সবকটার প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, তখন একটা ডিসকাউন্টিং রেট ইউজ করা হয়। তাহলে সেটা আমাদের এই মূলধনের ব্যয়টা আমরা সেখানে ব্যবহার করি। তাহলে এগুলো তোমরা তো ইনশাল্লাহ অষ্টম চ্যাপ্টারটা শুরু করবে কালকে থেকে, ওখানেও দেখবে যে আমাদের মূলধনের ব্যয়টা কিভাবে কাজে লাগছে। আচ্ছা, এখন শেষ যে কথাটা এখানে বলি সেটা হলো যে এই যে আমি বলছি যে এদের প্রত্যাশিত, এই যে ঋণদাতার প্রত্যাশা হলো সুদ, শেয়ার মালিকদের প্রত্যাশা হলো লভ্যাংশ। তাহলে এই যে তাদের যে এই প্রত্যাশাটা তাদের কোথা থেকে হলো, প্রত্যাশা কোথা থেকে তৈরি করলো? তারা যে চাচ্ছে, তারা 13% ঋণ চাচ্ছে, বা লভ্যাংশ মনে করছে যে তারা 10% লভ্যাংশ পাবে বা 20% লভ্যাংশ পাবে। এই প্রত্যাশা কোথা থেকে আসলো? প্রত্যাশা এসেছে যে এই যে যারা মূলধন সরবরাহকারী, তারা যে এই কোম্পানিতে বিনিয়োগ করেছে, এই বিনিয়োগটা না করে তারা অন্যান্য জায়গায় বিনিয়োগ করতে পারতো, সেই যে সুযোগ ব্যয়, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন অন্যান্য যে ফিনান্সিয়াল অ্যাসেটগুলো আছে, আর্থিক যে সম্পদগুলো আছে, যে অন্য কোম্পানির শেয়ার ডিবেঞ্চার অথবা আরও যে বাজারে অ্যাভেলেবল মার্কেটেবল সিকিউরিটিসগুলো আছে, বিভিন্ন জায়গায় সে ইনভেস্ট করতে পারতো। তাহলে সেখান থেকে তার যে আয়টা হতো, তাহলে সেই আয়টাই হলো কিন্তু তার জন্য এখানে প্রত্যাশিত আয় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সে চাচ্ছে যে যদি এমন হয়, এটা কম্পারেবল রিস্ক হয়, যে হ্যাঁ ওখানে যদি সে বিনিয়োগ করতো তাহলে তার যে রিস্ক বা ঝুঁকি, এখানে বিনিয়োগে একই রকম ঝুঁকি, তাহলে সে একই রকম প্রত্যাশা করবে ন্যূনতম যে তার যে আয়টা। আর যদি মনে করে যে আমি যদি রিস্ক বেশি নিচ্ছে, তাহলে বেশি প্রত্যাশা করবে, তাই না? আমাদের তো তাই নিয়ম ছিল, আমরা যে ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি যে ঝুঁকি যখন বেশি না হচ্ছে, আমি যখনই মুনাফা বেশি আছে তখন আমাকে ঝুঁকিটা বেশি নিতে হবে। তাহলে সেই ঝুঁকিটা বেশি নিচ্ছে এই কারণে যে সে প্রত্যাশা করছে যে সে একটু মুনাফা বেশি পাবে। তাহলে এই যে আমরা যে ঋণদাতাদের ন্যূনতম যে প্রত্যাশা, সেটাকে আমরা বলেছি মূলধনের ব্যয়, এবং এই প্রত্যাশা তৈরি হচ্ছে কিন্তু সুযোগ ব্যয় থেকে, কারণ তারা এখানে এই কোম্পানিতে বিনিয়োগ না করে তারা অন্য কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে পারতো। তাহলে সেই কোম্পানি থেকে বা সেই জায়গা থেকে, সেই ইনভেস্টমেন্ট থেকে তার যে আয়টা হতো, সেই আয়টাকে সে এখানে প্রত্যাশা করছে। এবং আমরা আমাদের ক্ষেত্রে কি করছি, যে আমরা যে মূলধনের ব্যয়টা দিচ্ছি, আমাদেরকে যে ব্যয়টা দিতে হচ্ছে মূলধন সরবরাহকারীদেরকে, তাদেরকে আমি যেই পরিমাণ দিচ্ছি, যেই হারে দিচ্ছি, সেটা আমার ন্যূনতম আয়, আমার প্রত্যাশা, আমার কোম্পানির প্রত্যাশা। আমি যেখানে বিনিয়োগ করব সেখান থেকে এর থেকে কম আমি বিনিয়োগ করব না, কারণ এর থেকে কম হলে আমার সেখানে আসলে বিনিয়োগ করে একেবারেই লাভজনক না সেটা। তাহলে আমার প্রত্যাশা থাকবে ন্যূনতম প্রত্যাশিত আয় থেকে বেশি আয়। একটু বেশি না হলে আমি শুধু সরবরাহকারীদেরকে মূলধন সরবরাহ করলাম, ব্যবসা করলাম, আর সব দিয়ে দিচ্ছে, আমার জন্য তো কিছুই থাকছে না। যদিও ব্যবসা চলমান থাকলেই কিন্তু অনেকের কর্মসংস্থান হয়, তাই না? আচ্ছা, তারপরেও আমাদের কনসেপ্ট হলো আমরা ন্যূনতম প্রত্যাশিত আয় থেকে আমাদের যে আয়টা, যেখানে আমরা বিনিয়োগ করবো সেখানে বিনিয়োগের আমাদের আয়টা যেন একটু বেশি হয়। তাহলে এই হলো আমাদের মূলধনের যে ব্যয়, সেটা সম্পর্কে একটু ধারণা। আচ্ছা, এখন আমরা কেন পড়বো, সিগনিফিকেন্সটা কি, আমরা মূলধনের ব্যয় সম্পর্কে জানবো কেন? আমাদের মূলধনের যে ব্যয়, মূলধনের ব্যয়ের তাৎপর্য।
বা যেটাকে আমরা বলছি সিগনিফিকেন্স। কস্ট অফ ক্যাপিটাল। আমরা তো মানে প্রয়োজনীয়তাটা কি, সিগনিফিকেন্স বা তাৎপর্য যেভাবে কঠিন ভাবে বলি না কেন, আসলে মেইন কথা হলো কেন শিখবো, আমার প্রয়োজনটা কেন, ঠিক আছে, এটা হলো মেইন কথা। আচ্ছা, এখন একটা প্রয়োজন তো বুঝেই ফেললাম, একটা প্রয়োজন হলো আমাদের বিনিয়োগ। আমরা একটা প্রয়োজন হলো আমরা যে বিনিয়োগ সিদ্ধান্ত করব, এটা ইভ্যালুয়েশনের জন্য। তাহলে আমাদের কি হচ্ছে, বিনিয়োগ সিদ্ধান্তের মূল্যায়ন, তার মানে হলো ইভ্যালুয়েশন অফ ইনভেস্টমেন্ট ডিসিশন। ঠিক আছে, আমরা যে বিনিয়োগ সিদ্ধান্ত নিচ্ছি এটা ইভ্যালুয়েশন করতে হবে, মূল্যায়ন করতে হবে। এছাড়া কি, এছাড়া আমাদের যে ঋণ আমরা কতটুকু নেব, ঠিক আছে, ঋণ নীতি নির্ধারণ আর কি। তাহলে কোম্পানির ঋণ নীতি নির্ধারণ, ঠিক আছে, ডিটারমিনেশন অফ ডেট পলিসি। হ্যাঁ, ডিটারমিনেশন অফ ডেট পলিসি, ঠিক আছে। আর 3 নম্বরে আমরা কি বলবো, 3 নম্বরে আমরা বলবো হলো লভ্যাংশের যে লভ্যাংশ কতটুকু হবে, লভ্যাংশ নীতি। তাহলে লভ্যাংশ নীতি নির্ধারণ। তাহলে আমাদের একই ডিটারমিনেশন অফ ডিভিডেন্ড পলিসি। আর 4 নম্বরে আমরা লিখতে পারি যে ফার্মের মূল্য নির্ধারণ, তার মানে হলো ভ্যালুয়েশন অফ ফার্ম। হ্যাঁ, ভ্যালুয়েশন অফ ফার্ম, ঠিক আছে, ভ্যালুয়েশন অফ ফার্ম। আচ্ছা, তাহলে কি হলো দেখো, যে আমরা বিনিয়োগ সিদ্ধান্তের মূল্যায়ন, আমি এই যে কিছুক্ষণ আগেই তো আমরা বিনিয়োগ নিয়ে কথা বললাম, আমাদের সামনে অনেকগুলো অপশন ছিল, আমি বলেছি এটা মূল্যায়ন করতে আমাদের কস্ট অফ ক্যাপিটাল লাগবে, আমরা অবশ্যই কস্ট অফ ক্যাপিটাল ব্যবহার করব। এবং তোমরা তো 8ম চ্যাপ্টার শুরু করছো, সেখানে দেখবে যে অনেকগুলো আমরা কোন বিনিয়োগটাতে আমরা নিব, আমরা গ্রহণ করব, কোনটা অ্যাকসেপ্টেড হবে আর কোনটা রিজেক্টেড হবে, এটা অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে কিন্তু যেটাকে বলা হয় সায়েন্টিফিক, সেখানেই কিন্তু আমাদের মূলধনের ব্যয়ের ব্যবহারটা আছে, ঠিক আছে। আর এমনিতে আমাদের অবশ্যই বিবেচনার মধ্যে তো অবশ্যই মিনিমাম রিকোয়ার্ড যে রিটার্ন আছে এটা আমাদের চিন্তা করতে হয়। তাছাড়াও আমাদের এনপিভি মেথড আছে, আইআরআর মেথড আছে, ওখানে আমরা ডিসকাউন্টিং যে রেটটা ব্যবহার করি সেটা আমাদের মূলধনের ব্যয়ের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত আমরা যেগুলো নিতে চাই, এই বিনিয়োগ সিদ্ধান্ত আমরা যে মূল্যায়ন করব, ইভ্যালুয়েশন করব, মূল্যায়ন মানে কি, কোনটা ভালো কোনটা খারাপ, এই কোনটা ভালো এবং কোনটা খারাপ, এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টের একটা ডিটারমিনেন্ট হলো তোমার মূলধনের ব্যয়, ঠিক আছে। তাহলে এই জন্য আমার লাগছে মূলধনের ব্যয়। বলা হয়েছে কোম্পানির ঋণ নীতি নির্ধারণ, মানে তুমি ঋণ কতটুকু তোমার কোম্পানি থাকবে। আমি বলেছি যে আমাদের কোম্পানি কি একটা মিক্সড অবস্থায় থাকে না, একটা মিশ্রণ থাকে, যে এখানে আমরা ঋণও নিচ্ছি, এখানে আমরা শেয়ারও ইস্যু করছি। আর শেয়ার তো আসলে লিস্টেড কোম্পানি ছাড়া সবাই শেয়ার ইস্যু করতেও পারে না, এটা একটা ব্যাপার আছে। আমরা বিভিন্ন মিক্সিংয়ের মাধ্যমে, আমরা মিশ্রণের মাধ্যমে আমাদের মূলধনটাকে সংগঠন করছি। মূলধন যে কাঠামো, ক্যাপিটাল যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমরা তৈরি করছি আমাদের বিভিন্ন উৎস থেকে যে অর্থায়ন হচ্ছে তার মাধ্যমে। এখন ঋণ মূলধন তুমি কতটুকু ব্যবহার করবে, এটা কিন্তু আমাদের কস্ট অফ ক্যাপিটাল থেকে আমরা জানতে পারি। কারণ ঋণ মূলধনের যে ব্যয়, এই ঋণ মূলধনের ব্যয়টা তোমাকে চিন্তা করতে হবে। ঋণ মূলধনের ব্যয়ের ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসগুলোতেও পড়েছি যে আমাদের একটা সুবিধা আছে, কর ছাড়ের সুবিধা, যে অতটুকুর জন্য আমাকে কর দিতে হচ্ছে না। তাহলে সেই সুবিধার কারণে কি হয়, যে আমাদের ঋণ মূলধনের যে ব্যয়টা এটা কিন্তু কমে আসে। আমরা ইনশাল্লাহ যখন এটা শুরু করব তখন আমি তোমাদের করের বিষয়টা আবার বুঝিয়ে দেবো, যদি আমি একটা ক্লাসে তোমাদেরকে এটা খুব ভালো মতোই বুঝিয়েছি, তারপর আমি আবার বুঝিয়ে দেবো তোমাদের ইনশাল্লাহ। তাহলে এই যে কর সুবিধার জন্য, কর ছাড়ের জন্য ঋণ মূলধনের ব্যয়টা একটু কমে আসে।
তাহলে এখানে তো ব্যয়টা কম, তাহলে ব্যয় কম হলে কি আমাদের তো মূলধনের ব্যয় কম হলে অবশ্যই সেটা আমাদের জন্য খুব লুক্রেটিভ একটা ব্যাপার, যে আমরা চাই যে মূলধনের ব্যয় কমাতে। মূলধনের ব্যয় কম হলে তো আমাদের প্রত্যাশিত আয়ও কমে আসবে, প্রত্যাশিত আয় কমে আসলে আমরা আমাদের যে আয়টা হচ্ছে সেখানে আমরা একটা প্রিমিয়াম অবস্থায় থাকতে পারবো, আমাদের একটা মানে আমাদের যেটা কস্ট অফ ক্যাপিটাল দিতে হবে তারপরে আমাদের কিছু থাকবে। তাহলে আমরা মূলধনের ব্যয় কমাতে চাই, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো যে আমাদের একটা আর্থিক ঝুঁকির ব্যাপার আছে, তাই না? আমাদের ঋণ মূলধনের সাথে একটা আর্থিক ঝুঁকির ব্যাপার আছে, যে তুমি যখন ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহ করছো তখন তুমি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কী ধরনের ঝুঁকি? ঝুঁকিটা হলো যে তোমার কোম্পানি যদি এই যে মিনিমাম রিকোয়ার্ড রিটার্নটাকে সে যদি আর্ন করতে না পারে, তখন কি হবে? তোমাকে কিন্তু এই যে ঋণের মূলধনের মাধ্যমে তুমি যেটা যতটুকু সংগ্রহ করেছো তার জন্য তোমাকে যে সুদটা প্রদান করতে হবে এটা দিতেই হবে, এটা কোনো অপশন নাই। তুমি এখন মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বা তোমার যে ন্যূনতম আয় যেটা, হ্যাঁ, প্রত্যাশিত আয়, সেটা তুমি পাও কি না পাও তোমাকে দিতেই হবে। তাহলে কি হবে? তুমি দিতে না পারো তাহলে তো ওই যে সেই যে আমাদের যে ক্যাপিটাল আর্থিক ঝুঁকি, তার মানে কোম্পানি তখন দেউলিয়া হয়ে যাবে। তাহলে এটা বড় একটা ঝুঁকি, ভীষণ বড় একটা ঝুঁকি, ঠিক আছে? এই ঝুঁকিটা কিন্তু আমাদের আবার শেয়ারের ক্ষেত্রে হচ্ছে না। কারণ শেয়ারের ক্ষেত্রে কেন হচ্ছে না? শেয়ারের শর্তটাই হলো আমাদের লাভ হলে লভ্যাংশ, লাভ না হলে তো আর লভ্যাংশ নাই। লভ্যাংশ মানেই তো লাভের অংশ, তাই না? লভ্যাংশ মানে কি? লাভের অংশ। লাভ হলে সেটার অংশ তুমি শেয়ার হোল্ডাররা পাবে, আর লাভ না হলে পাবে না। যদিও অগ্রাধিকার শেয়ারের যে এটা আছে, লভ্যাংশটা আছে, সেটা কিছুটা আমাদের ডিবেঞ্চারের মতোই, লং টার্ম ডিবেঞ্চারের মতোই এটা পরিশোধ করতে হয়, কিন্তু তারপরেও সেটা একটা নিয়ম আছে যে এই বছর না হলে কিউমুলেটিভ আমরা বলি, যে এই বছর না হলে সেটা পরবর্তী বছর অ্যাড হয়ে যাবে, এরকমভাবে হয়। কিন্তু সুদের ক্ষেত্রে সেটা কিন্তু নাই, সুদ তোমাকে পরিশোধ করতেই হবে। তাহলে কি হলো? যে তোমার এই ঋণ মূলধনের জন্য তোমার আর্থিক ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আর্থিক ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, তাহলে তোমার মূলধনের ব্যয় কমলো কিন্তু ঝুঁকি বাড়লো। তাহলে তুমি পুরো মূলধনটাকে, যে ক্যাপিটাল স্ট্রাকচারের কথা আমরা বললাম, মূলধন কাঠামো যদি আমি যেটা বললাম, যদি এখন বলা হয় যে মূলধন কাঠামো পুরোটাই আমরা ঋণ দিয়ে তৈরি করবো, কারণ এখানে হলো ঋণ মূলধনের ব্যয় কম, তাহলে তুমি অনেক ঝুঁকিতে পড়ে যাবে। আমরা যখন ইভলিউশন পড়েছিলাম, আমরা ফিনান্সের যে ইভলিউশনগুলো ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম, ওখানে কিন্তু আমাদের যে একটা যে ধস, মন্দার বিশ্ববাজারে যে একটা মন্দা অবস্থা তৈরি হয়েছিল, সেটার রিজনটা কিন্তু ছিল আমেরিকাতে যে একটা মন্দা অবস্থায় তৈরি হয়েছে, আমরা ব্ল্যাক টুইস্টের নাম পড়েছি, তাই না, ফার্স্ট চ্যাপ্টারে? তাহলে ওটার রিজনটা কিন্তু যখন বের করা, তখন কিন্তু বলা হয়েছে যে ঋণ মূলধনের উপর যে নির্ভরশীলতা, হ্যাঁ, তখনকার কোম্পানিগুলো ঋণ মূলধনের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল অনেক বেশি। ঋণ মূলধনের উপর নির্ভরশীলতাই কিন্তু বাজারে ধস নামিয়ে দিয়েছিল। তাহলে এটা ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকতে হয়। তাহলে এই যে আমার ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো, আমাদের একটা ন্যূনতম ক্যাপিটাল স্ট্রাকচার, আমাদের একটা অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার আছে, যে আমরা কাম্য মূলধন কাঠামোটা কীরকম হবে সেটা আমরা জানতে চাই। তাহলে এইটা জানার জন্য কিন্তু আমাদের মূলধনের ব্যয়ের যে ধারণাটা, এটা প্রয়োজন, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে। এটা একটা গেল। এছাড়া আমাদের লভ্যাংশ নীতি নির্ধারণ, তুমি কতটুকু লভ্যাংশ তুমি দিবে আর কতটুকু তুমি সংরক্ষণ করবে, এটা মূলধনের ব্যয় তোমাকে বলে দিচ্ছে। কারণ কি, এই যে আমাদের লভ্যাংশ আমরা দিচ্ছি কাকে? শেয়ার হোল্ডারদের। সেই যে আমি কিছুক্ষণ আগে দেখালাম যে তাদের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা অনুযায়ী তোমাকে কি করতে হবে? তাদের প্রত্যাশাটা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে আছে। কেন হয়ে আছে? কারণ হলো যে ফিনান্সিয়াল মার্কেটে বা ফিনান্সিয়াল অ্যাসেটগুলোতে তারা ইনভেস্ট করতে পারতো, না করে তোমার কাছে ইনভেস্ট করেছে, তোমার কোম্পানিতে ইনভেস্ট করেছে। তাহলে তুমি তো সেই প্রত্যাশাকে যদি পূরণ না করো, তাহলে তোমার পরবর্তীতে হয় তারা শেয়ার কিনে বের হয়ে আসবে, তোমার কোম্পানি শেয়ার বিক্রি করে বের হয়ে আসবে, অথবা তুমি পরবর্তীতে যদি মূলধন সংগ্রহ করতে চাও, তারা কিন্তু শেয়ার কিনবে না, ঠিক আছে? তাহলে তাদের যে প্রত্যাশা, সেই ন্যূনতম প্রত্যাশা যে আমাদের মিনিমাম রেট অফ রিটার্ন ছিল, রিকোয়ার্ড রিটার্ন ছিল, সেটাই তো আমাদের মূলধনের ব্যয়। তাহলে সেই মূলধনের ব্যয়টা আমাদের এখানে লভ্যাংশ নীতি, লভ্যাংশ কতটুকু দিতে হবে বা লভ্যাংশ কতটুকু দিব না, সংরক্ষণ করে রাখবো, এই নীতি নির্ধারণও কিন্তু আমাদের মূলধনের ব্যয়টা প্রয়োজন হচ্ছে। আর লাস্ট আছে ফার্মের মূল্য নির্ধারণ, যেটা আমি বললাম। ফার্মের মূল্য মানে হলো যে আমরা শেয়ারের মূল্য আর বন্ডের মূল্য এগুলো আসলে বের করতে চাই। তাহলে এটার যে প্রেজেন্ট ভ্যালু আমরা যখন বের করি, আমাদের যে ডিসকাউন্টিং যে ফ্যাক্টর যেটা বা ডিসকাউন্টিং যে রেটটা আমরা ব্যবহার করি, সেটা হলো আমাদের মূলধন ব্যয়ের সাথে সম্পর্কিত। এবং সেই কারণে কিন্তু মূলধনের ব্যয়ের আরেকটা নাম হলো ডিসকাউন্ট রেট। হ্যাঁ, মূলধনের ব্যয়ের তিনটা নাম বলেছে। একটা হলো মূলধনের ব্যয়, আরেকটা হলো মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন, মানে ন্যূনতম
প্রত্যাশিত আয়, আরেকটা হলো কি আইটেল ডিসকাউন্ট। বিভিন্ন নামে পরিচিত, বিভিন্নভাবে কিন্তু এটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমরা তাৎপর্যটা দেখলাম। আমরা যদি বলি যে এই অর্থায়নের উপরে অর্থায়নের উপরে মূলধনের ব্যয়ের যে প্রভাবটা, অর্থায়নের যে তিনটা সিদ্ধান্ত, আমরা তিনটা সিদ্ধান্ত পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে। একটা কি ছিল আর্থিক সিদ্ধান্ত, আরেকটা ছিল আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত, আরেকটা ছিল আমাদের লভ্যাংশ সিদ্ধান্ত, মুনাফা বন্টনের সিদ্ধান্ত। তাহলে কি হলো, তিনটা সিদ্ধান্তই কিন্তু আমাদের মূলধনের ব্যয় দ্বারা প্রভাবিত হচ্ছে। আমাদের আর্থিক সিদ্ধান্ত মানে এই যে কিছুক্ষণ আগে বললাম যে কতটুকু হবে তোমার ঋণ মূলধন, কতটুকু হবে শেয়ার, কতটুকু হবে সেটা তো তুমি মূলধনের ব্যয় দিয়ে বের করে নিচ্ছ। তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত তো প্রথম থেকেই বলছি, বিনিয়োগ সিদ্ধান্তে পুরোপুরি আমাদের মূলধনের ব্যয়ের উপর ডিপেন্ড করছে। আর তাছাড়া লভ্যাংশ যে আমাদের সিদ্ধান্ত, মুনাফার যে বন্টনটা, এটাও কিন্তু আমাদের এই মূলধনের ব্যয় দ্বারা প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা ডিটেলসে যাওয়ার আগে একটু দেখে নিই যে এই চ্যাপ্টারে আমরা কি কি শিখব। আমরা তো প্রাথমিক যে আলোচনাটা মূলধনের ব্যয় সম্পর্কে করলাম, তাহলে কি হলো যে আমরা বেসিক্যালি কিন্তু যেই তোমরা ষষ্ঠ চ্যাপ্টারে যেটা ছিল চ্যাপ্টার ছিল, ষষ্ঠ অধ্যায় যেটা ছিল, সেটা তোমার দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নের যে উৎসগুলো আমরা পড়েছি, সেই উৎসগুলোরই কিন্তু আমরা ব্যয় নির্ণয় এখানে আমরা শিখবো। তাহলে আমরা এখানে কি কি শিখবো দেখো। আমাদের প্রথমে হলো যে ঋণ মূলধনের ব্যয়, এটা আমরা শিখবো। তাহলে ঋণ মূলধনের ব্যয়ের সাথে সাথে এখানে আমাদের বন্ড আছে, ঋণ মূলধনের মধ্যে বন্ড আছে। তাহলে বন্ডের যে ব্যয়টা সেটাও আমরা শিখবো। বন্ডের ভ্যালুয়েশন সেটা তো অলরেডি তোমরা 6 চ্যাপ্টারে শিখে ফেলেছো, তারপর এখানে আমরা একটু দেখে নেব। আচ্ছা, এছাড়া আমাদের আর কি, আমাদের সাধারণ শেয়ারের ব্যয় আমরা নির্ণয় করা শিখবো। আচ্ছা এখানে আমাদের যে বন্ড আছে, বন্ডের মধ্যে কিন্তু কি কি আছে, বন্ডের মধ্যে একটা আছে অপরিশোধযোগ্য বন্ড আছে না, যেটাকে আমরা ইররিডিমেবল বলি। ঠিক আছে, আরেকটা আছে পরিশোধযোগ্য।